হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। দ্য হরর হাব চ্যানেল থেকে আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন এক ঘটনা নিয়ে। হ্যাঁ, অবশ্যই ভূতের ঘটনা। আজকের ঘটনাটি কিন্তু বাস্তব বা সত্যি ঘটনা নয়। আজকের ঘটনাটি বানানো একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকের ঘটনাটা সত্যি বা বাস্তব ঘটনা নয়। আজকের ঘটনাটা কাল্পনিক ও বানানো একটা ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক। বেশ কিছুক্ষণ ঘরে এলোমেলো পায়চারি করার পর ভেতরের অস্থিরতাটা যেন একটু লাগাম দিতে পারল রথিন। অস্থিরতাটা অনুতাপ কেন্দ্রিক মোটেই নয়, কারণ এ বাড়িতে প্রথমবার হলেও এ জীবনে তার এসব নতুন কিছু নয়। কিন্তু এবারের ভীতিটা অন্য কোনো জায়গায়। প্রবীর কি সব ঠিকঠাক করে সামলে নিতে পেরেছে? কে জানে। ওর চিন্তাগুলোকে চটকে দিয়ে একটা কুঁই মারা সরু আওয়াজ ভেসে এলো বাইরে থেকে। রথিন জানালার কাছে গিয়ে দেখল একটা শুটকো কালো কুকুর ঠিক ওর জানলার নিচে বসে গলা উঁচু করে বেসুরো ডাকছে। কুকুরটাকে তাচ্ছিল্যের সাথে তাড়ানোর পর ফোন লাগালো সে প্রবীরকে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোনটা প্রবীর তুলল। রথিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর, কি রে, সব ঠিক আছে তো? আর কোনো অসুবিধা? আরে না চিন্তা বন্ধু, সব ঠিক করে দিয়েছি। রথিনের কথার মাঝে জড়ানো গলায় উত্তর এলো প্রবীরের, কাজটা বোধহয় ঠিক করলাম না রে আমরা। কিঞ্চিত দ্বিধাজনক কণ্ঠ রথিনের। কেন বে, আর তোর চরিত্রের সতীত্ব নাশে যাচ্ছিল নাকি? বলে ব্যঙ্গাত্মক হাসি দিল প্রবীর কিছুটা বিরক্তিকর গলায়। রথিন বলে উঠল, তুই কি ঘরে গিয়েও নেশা করছিস? শালা, তোকে বলেও কোনো লাভ নেই এখন। চল ফোন রাখ। কিছুক্ষণ চুপ থেকে প্রবীর টেনে টেনে জড়ানো জিভ নেড়ে বলতে থাকলো, রাখ, পরে কথা হবে। মনে হচ্ছে কে যেন দরজা ধাক্কাচ্ছে এত রাতে। উত্তর না দিয়ে প্রবীর ফোন রেখে দিয়েছে ততক্ষণে। এমনিতেই ওর জট পাকানো গলা শুনে রথিন বুঝে গেছিল যে এ আপাতত এ জগতে নেই। তাই রাত 12টার সময় দরজা ধাক্কানোর আওয়াজ শুনছে। অতঃপর এতদিনের কুকর্মের সঙ্গীর কথায় আশ্বস্ত হয়ে বিছানায় শুতে গেল রথিন। কিন্তু কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছে না সে আজ। কিছুই নতুন নয়, তবুও কি যেন একটা অস্বস্তি খচখচ করে চলছে ভেতরে। তারপর হঠাৎ মনে হলো লতিফকে কল করব। ফোনটা হাতে নিয়ে রথিনের তৎক্ষণাৎ মনে হলো, না, এটা উচিত হবে না। কমাস আগে লতিফের নিকাহ হয়েছে। তারপর বেশ কয়েকদিন ভাবিজি ছিলেন না এখানে। আজ আসার কথা ছিল। এত রাতে ফোন করলে বিব্রত বোধ করতে পারে ওরা। ও না হয় অকৃতদার, কিন্তু বন্ধুদের বিবাহিত জীবনের ঝামেলা ও রসবোধ উভয়ই ও বোঝে। চাকরি সূত্রে প্রবীর
আর ও একা ভাড়া বাড়িতে থাকে বলে যখন তখন কল করা যায়, একজন আরেকজনের ঘরে আসা যায়, যা খুশি তাই করা যায়। এসব ভাবতে ভাবতেই জানালার বাইরে থেকে একটা ঝোড়ো হাওয়ার রোল রথিনের ঘরের মধ্যে প্রবেশ করল। জানালাটা বন্ধ করার জন্য সেদিকে এগিয়ে যেতেই তার সারা শরীরে অকস্মাৎ কেমন একটা শিহরণ অনুভূত হলো। জানালার লোহার গ্রিল পেরিয়ে তার নজর তখন বাইরের নিকষ কালো অন্ধকারের মধ্য দিয়ে কি এক সম্মোহনে দ্রুত এগিয়ে চলেছে। অতঃপর তা আটকালো গিয়ে একটা ছোট্ট অবয়বে, আর কানে পৌঁছালো একটা শৈশব হাসির সাবলীল স্পন্দন। ও অপলক দৃষ্টিতে দেখল পাশের বড় বাড়িটার উঁচু পাঁচিলের রেলিংয়ের উপর সেই ছায়ামূর্তিটি দুদিকে হাত প্রশস্ত করে এক অদ্ভুত ভারসাম্য বজায় রেখে দিব্যি হেঁটে বেড়াচ্ছে। এত রাতে এত উঁচু পাঁচিলের উপর কে হাঁটতে পারে? এটা ভেবে রথিনের শিরদাঁড়া বেয়ে একটা বরফ গলা অনুভূতির স্রোত বয়ে গেল। সেটা ক্রমশ যেন তার মস্তিষ্কের স্নায়ুগুলোকে অবশ করে দিতে লাগলো। ঠিক তখনই মেঘ আর আঁধারে মাখামাখি আকাশটাকে এবড়ো খেবড়ো করে চিরে একটা বাজের ঝলকানিতে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল সেই ছায়ামূর্তির মুখটা। কি বিভৎস একটা ক্ষত বিক্ষত চাউনি ওর। তৎক্ষণাৎ প্রচণ্ড একটা চিৎকার করে উঠে বসল রথিন। বাইরে তাকিয়ে দেখল আঁধার থাকলেও ভোরের ঈষৎ আলো ফুটছে। চারিদিকে একটা হিম শীতল শান্ত ভাব রয়েছে। ঘর্মাক্ত দেহে সে ধীরে ধীরে অনুভব করতে লাগলো তার স্বপ্নগত সত্যতা। তারপর বিছানা থেকে ধীরে নেমে ঢকঢক করে 2 গ্লাস জল খেয়ে আবার শুতে চলে গেল সে। যদিও বা নিদ্রা দেবীর আবাহন করা আর সেদিন রথিনের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। গলার কাছে কি যেন একটা অস্বস্তিজনক দলা পাকিয়ে উঠছে ওর। সেই অবাধ্য অস্বস্তি তার মানসিক অস্থিরতাকে ক্রমশ দ্বিগুণ তিনগুণ হারে বাড়িয়েই চলেছে। কিছুক্ষণ পর উঠে ঘরের কাজ, টুকটাক রান্না বান্না আর নিজের টিফিন সেরে রথিন রেডি হয়ে বেরিয়ে পড়ল ডিউটিতে। নতুন হেডমিস্ট্রেস খুব কড়া। কারো ঢোকার সময়ের একটু এদিক ওদিক হলেই বেশ করে উনি কথা শুনিয়ে দেন। আগের ভাড়া বাড়িটা তাও স্কুলের একেবারে গায়ে লাগানো ছিল, কিন্তু এই নতুন ঘরটা থেকে স্কুল প্রায় মিনিট 15-20 হাঁটা পথ। মেয়ে আর মদের নেশায় বাজারে বিস্তর দেনা হয়ে গিয়েছিল বলে কতকটা পাওনাদারদের এড়িয়ে চলতে আর মাসের বাজেট কমাতেই দিন 5 আগে রথিনের এই নতুন বাড়িতে ভাড়া নেওয়া। বাড়িটার সবচেয়ে বড় সুবিধে হলো বাড়িওয়ালা থাকেন না, উপরের ঘর দুটো খালি। পুরো বাড়িতে শুধু নিচের একটা ঘরে থাকে ও। এ বাড়ির এই জনশূন্যতায় বোধ হয় গতকালের কাজটা ঘটাতে অনুঘটকের মতো আরও সাহস জুগিয়েছিল ওদের। অতঃপর কাজে ঢুকে নিজের
স্বভাবজাত অভ্যাসে রোজকার মতো আবার মেতে ওঠে রথিন। স্কুলের পেছনের গেটের দিকটা পরিষ্কার করে প্রায়শই সে বাচ্চাদের টিফিনের সময় বসে থাকে কলপাড়ে রাখা বেঞ্চটার উপর। স্কুলের 4th ক্লাস স্টাফদের জন্য তো আর কোনো আলাদা রুম থাকে না, তাই এই বেঞ্চটাই ওদের অঘোষিত স্টাফ শেল্টার। সেখানে বিনুদার সাথে বসে গল্প করেছে। বিনুদার মধ্যে যদিও তার মতো কোনো আদিম প্রবৃত্তি নেই, তাই বিনুদা একটু চোখের আড়াল হলেই ওর পাশবিক্রিয়া লুব্ধ চোখ দুটো আনচান করে ওঠে। টিফিন সেরে হাত ধুয়ে কোনো মেয়েকে টয়লেটের দিকে যেতে দেখলেই ওর সেই চোখ দিয়ে অনিয়ন্ত্রিত দৃষ্টি ক্ষুধার লালা ঝরতে থাকে। তারপর এদিক ওদিক তাকিয়ে যতটা সম্ভব নিস্তবতা বজায় রেখে অবাধ্য পায়ে এগিয়ে যায় সে সেদিকে। মিনিট 5 পর তার ভেতরের পশুটাকে শান্ত করে পরিতৃপ্ত ভদ্র মানুষের মুখোশে আবার ফিরে আসে সে বেঞ্চটার দিকে। সেদিন রথিনের স্কুলে থাকতেই বেশ নিদ্রাচ্ছন্ন লাগছিল। অতঃপর দুপুর গড়ালে ঘরে ফিরে সে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল রাতের ঘুমের ঘাটতিতে শরীরটা বড্ড ম্যাচ করছিল তার। স্কুল থেকে ফেরার পথে একবার প্রবীরকে কল করেছিল। ফোন বেজে গেছে। গত রাতে নেশাজনিত নিদ্রার ঘোর বোধ হয় তার কাটেনি তখনও। অতঃপর ভাত ঘুম ভেঙে উঠতে বেশি দেরি হয়ে গেল রথিনের। বাইরে সন্ধ্যা প্রায় ছুঁই তখন। হঠাৎ মনে হলো গত রাতের অস্থিরতাটা গুটি গুটি পায়ে ভেতর থেকে হামাগুড়ি দিয়ে পেরিয়ে ওকে আবার জাপটে ধরতে চাইছে। বাইরে দিনের আলো কমার সাথে সাথে সেই অস্থিরতার ঘনত্ব ওর সমগ্র অস্তিত্ব জুড়ে সমতা রেখে বাড়তে লাগলো। এমন সময় অজান্তে জানলা দিয়ে রথিনের চোখ চলে গেল বাইরের সেই পাঁচিলের দিকে। আর সেখানে নজর পড়তেই এক ছুটে বাইরে বেরিয়ে এলো সে। নিজের চোখের ভুলকে শুধরে নিতে হাত দিয়ে দু চোখ কচলে তাকিয়ে দেখল বাড়িটার প্রায় 8 ফুট উঁচু ভাঙা কাচের টুকরো গাঁথা পাঁচিলের গা পেয়ে শুকনো জমাট রক্তধারার দাগ প্রায় 1.5-2 হাত পরিসর জুড়ে। সে দাগের ধারা পাঁচিলের উপর থেকে বিবিধ দৈর্ঘ্যে মাটির দিকে নেমে এসেছে, ঠিক যেখানে সে গতকাল স্বপ্নে ছায়ামূর্তিটিকে হাঁটতে দেখেছিল। সে জায়গা জুড়ে সারা শরীর বেয়ে তখন এক অদ্ভুত রকম শিহরণ বইতে লাগলো রথিনের। ঠিক তখনই পাশ থেকে একটা ফ্যাঁসে গলায় একজন বলে উঠল, ওদিকে কি দেখছেন মশাই? কথাটায় কেমন একটা চমক লাগলো রথিনের। পাশে তাকিয়ে দেখল সারা মুখে বসন্তের দাগে ভর্তি একজন অল্প বয়সী লোক দাঁড়িয়ে রয়েছে তার দিকে চেয়ে। রথিনকে চুপ থাকতে দেখে সে বলে চলল, এ এলাকায় নতুন নাকি? একটু থতমত খেয়ে রথিন উত্তর দিল,
হ্যাঁ, এই দিন 5 হলো এসেছি। ওই বাড়িটায় ভাড়া থাকি। এই বলে ডান হাতের তর্জনী তুলে বাড়িটাকে দেখালো। লোকটা একটা বিকৃতি হাসি হেসে কতকটা কৌতুকের স্বরে বললেন তখন, মিত্তির বাবু তাহলে ভাড়াটে বসাতে পেরেছেন? নিজে তো এ বাড়ির পাশে টিকতে পারলেন না। ইতস্তত ভীতিজনক কৌতূহল রথিনের মনে উঠল। সে জানতে চাইল, কেন? সে বিস্তর কথা, যখন জানতে চাইছেন তখন বলি। এই যে বাড়িটার পাঁচিলের দিকে আপনি চেয়ে রয়েছেন না, সেটা ভুবন বাড়ুজ্যের বাড়ি ছিল। তিনি এক সময় এখানকার জমিদার ছিলেন বলতে পারেন। তার বড় ছেলে ছিল সাদামাটা মাটির মানুষ। তার ছিল ট্রান্সফারের চাকরি। একবার সে পুরুলিয়া থেকে ফেরার পথে এক মহিলা আর তার মেয়েকে নিয়ে এ বাড়িতে উঠিয়েছিল। সে মহিলার নাকি কেউ ছিল না, আর গ্রামের অশিক্ষিত মানুষেরা ওকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারতে চেয়েছিল। ও নাকি ওর স্বামীর সাথে এক সাঁওতাল মেয়ের অষ্টি নষ্টি দেখে কি একটা শাপ দিয়েছিল। তাই স্বামীটা একদিনের মধ্যে বিভৎসভাবে মরে গিয়েছিল। এমনি আরো 2 পুরুষের বদ নজরকেও নাকি ও সাপ সাপান্ত করেছিল বলেই তাদেরও তথৈবচ পরিণতি হয়েছিল। তাই সবাই বলতো ওর জিভে বিষ আছে। যাই হোক গে, তাতেই গ্রামের লোক ওকে ডাইনি বলে মারতে চেয়েছিল। বাড়ুজ্যের বড় ছেলেকে দাদাবাবু ডেকে বেশ বশ করে নিয়েছিল সেই মহিলা, এমনটা বাড়ুজ্যে গিন্নি বলতেন। তো একদিন সেই মহিলা ছোট্ট 9 বছরের মেয়েটার নিথর রক্তাক্ত দেহ পাওয়া গেল ডোবার পাড়ে। যে মেয়ে সারাদিন এ বাড়ির আনাচ কানাচে দৌড়ে বেড়াতো, খেলতো, তাকে নাকি বাড়ুজ্যের ছোট শালা আর তার ইয়ার বন্ধুরা বাড়ির পেছনে জুয়া খেলার আসরে নিয়ে গিয়েছিল। আর তারাই বন্ধুরা মিলে সেই মেয়ের সাথে, বুঝতেই পারছেন। তারপর থানা পুলিশ যাতে টের না পায় তার জন্য বাড়ুজ্যেরা ওই বাচ্চাটার মাকে, মানে ওই মহিলাকে, অন্য কিছু বুঝিয়ে চুপ করানোর চেষ্টা করেছিল। কিন্তু শোকে পাগল হয়ে ওই মহিলার ভেতরের ডাইনি তখন আরবার সোচ্চার হয়ে উঠেছিল। সে তার স্বরে সাপসামান্ত করে বলেছিল সেদিন, মরবে মরবে, সব মরবে। আমার বিটির সাথে এত বড় অন্যায় ধম্মে সইবে না। আমি বলছি, এ বাড়ির এ গাঁয়ের কোনো শকুন বেটা ছিলাকে বাঁচতে হবে নাই, সব গোটা মরবে। পরের দিন সেই মহিলা নাকি বিষ খেয়ে মরেছিল, বা হয়তো বাড়ুজ্যেরাই মেরে দিয়েছিল তাকে। তারপর 2 বছরের মধ্যে এ বাড়ির সব মর্দ এক এক করে বিকৃতভাবে মরে গেল। তারা সবাই নাকি রাতের দিকে দেখতো ওই বাচ্চা মেয়েটাকে, শুনতে পেত ওর হাসির স্পন্দন। ছোট্ট ছায়ামূর্তি সারা বাড়ি আর পাঁচিল জুড়ে খিলখিলিয়ে হেসে হেঁটে বেড়াতো সে। কথাগুলো শুনে রথিনের সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। তার শরীরের প্রতিটা রোমকূপ তখন সোজা
ও শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে ঝাঁটার কাঠির মতো। লোকটা বলেই চলল, তারপর থেকে এ বাড়ি তো দূর, আশেপাশের পাড়াতেও যদি পুরুষদের কোনো চরিত্রগত দোষ থাকতো তো ওই মহিলা অভিশাপ লেগে যেত, আর ওই বাচ্চা মেয়েটার আত্মা জেগে উঠে সেই পুরুষকে বিভৎসভাবে আপন করে নিত। আপনি বিশ্বাস করেন এসব? তোতলার ভয়ার্থ গলায় জিজ্ঞেস করলো রথিন। এ পাড়ার বেশিরভাগ লোকই করে, কিন্তু আমি করতাম না। তবে দিন 7 হলো আমি বিশ্বাস করতে লেগেছি। লোকটার কথা বলার মধ্যে রথিন টের পেল ওর কাঁধের কাছে কার যেন একটা স্তূষ্ণ শ্বাস পড়ছে। আতঙ্কে ওর ভেতরের নিঃশ্বাসটা প্রায় রোধ হতে হতেই শুনতে পেল এক পরিচিত গলা। কি করছিস এখানে? বিদ্যুৎ বেগে রথিন পেছন ফিরে দেখল প্রবীর দাঁড়িয়ে। বুকের ভেতরের হাতুড়ি পেটানো শব্দটা যেন হঠাৎ স্থির হলো তাতে। ওকে ইতস্তত ভাবে বলতে লাগলো, এই একটু কথা বলছিলাম ওনার সাথে, বলে লোকটাকে দেখাতে গিয়ে অবাক চোখে দেখল পাঁচিলের পাশ বরাবর অন্ধকার পথটা সম্পূর্ণ জনমানব শূন্য। কেউ নেই। গেল কোথায় লোকটা? এই তো এইমাত্র এখানেই ছিল ভেবে একটু অবাক হয়ে রথিন প্রবীরের দিকে ফিরে বলল, ঘরে বসবি চল। চল, অনেক কথা হয়েছে তোর সাথে। রথিন এগিয়ে ঘরে ঢুকে বাল্বটা জ্বালিয়ে প্রবীরকে ডাকতে গিয়ে হঠাৎ লোড শেডিং হয়ে গেল। তারপর পকেট থেকে দেশলাই বাক্স বের করে একটা মোমবাতি জ্বালিয়ে পাশে টুলের উপর রেখে দুজনে মুখোমুখি বসল বিছানার উপর। তারপর প্রবীরকে জিজ্ঞেস করল, তোকে দুপুরে কতবার কল করেছি, কখন উঠেছিস? অনেক দেরি হয়ে গেছিল রে, আর রাতে তোর ফোন রেখে বললাম না দরজায় কে ধাক্কাচ্ছে। সত্যি কি কেউ ধাক্কাচ্ছিল? আমি তো ভেবেছিলাম তোর নেশার ঘরে। রথিনকে থামিয়ে প্রবীর বলে চলল, সত্যি এসেছিল রে, একটা অপরিচ্ছন্ন ফ্রক পরা বাচ্চা মেয়ে। আমাকে কালকের মেয়েটার কথা জিজ্ঞেস করছিল। আমি প্রথমে মোটেই কোনো সত্যি বলতে চাইনি, বলিনি যে তুই আর আমি মিলে এ বাড়িতে মেয়েটার সাথে কি করেছিলাম। আর তাছাড়া মেয়েটা শ্বাসটান ছিল বলেই তো কাল টপকে গিয়েছিল, নইলে। মানে? হ্যাঁ, মেয়েটা সিম্পলি টপকে গিয়েছিল রে, ওকে ছাড়তে যাওয়ার আগে। তাই আমি টের পেয়ে ওকে আর বড় রাস্তায় না নিয়ে গিয়ে এ পাড়াতেই সালটে দিয়েছি। বিশ্বকর্মা পূজার উত্তাল মাইক আর নেশার নাচে এসব কেউ টের পায়নি তখন অত ছোট একটা মেয়েকে কেন বলতে যাব? কে সেই ছোট্ট মেয়ে? কালকের মেয়েটার বোন নয় তো? আর কাল মেয়েটা মরে গিয়েছিল বলিসনি তো? ওর শ্বাস টান তো
এখানেই হচ্ছিল। আমি তার টের পেয়েই তো তোকে মানা করছিলাম, তা তুই শুনলে তো? রথিনের কথা থামিয়ে প্রতিবাদী মেজাজি স্বরে বলে উঠল প্রবীর। ওহো, নিজের ফুর্তিটা তো হয়ে গিয়েছিল। আমি বকরি আনলাম আর আমি চাখবো না? আর তুই কি ভাবিস সব দোষ আমার? তুই যেন সাধু পুরুষ। যাহ বাবা, আমি কি করেছি কাল? তুই তো নিয়ে এলি ওকে ভুলিয়ে ভালিয়ে, আর তোর ফুর্তির চোটেই তো ও মরে গেল। আত্মপক্ষ সমর্থনে বলতে থাকলো রথিন। ও শালা, তুমি যেন ধোয়া টুটছি পাটা। রোজ স্কুলের বাথরুমে ঝাঁক মারো, সেটা ফুর্তি নয়? দেখ, তাই বলে কাউকে ঘরে এনে তার শরীর না বুঝে নিজের সুখের জন্য তাকে মেরে ফেলবো? মেরে ফেলতে কে চেয়েছিল শালা? ও তো মরে গেল, তাই তো ডোবাটাই ফেলতে গিয়ে কত কসরত করতে হলো আমার। ডোবায় মানে? ওই বাড়ির পাশের ডোবাটায়? হ্যাঁ, বাবুর গ্যারেজে রাতেই গাড়িটা ঢুকিয়ে দিয়ে বাড়ি ফিরতে হতো, আর সামনে সারা তখন ছেলে ছোকরাদের উত্তাল নাচ চলছিল। তাই ডোবাতেই ফেলে দিয়েছি শালিকে। মুখটাও ছেড়ে দিয়েছি, যাতে ভেসে উঠলেও চেনা না যায়। কিন্তু গতকাল রাতে আমার ঘরে আসা বাচ্চা মেয়েটা যে কি করে সব জেনে গিয়েছিল কে জানে। ও নাকি তোর প্রতিবেশী। ও ওই তো তোর জল্লায় দাঁড়িয়ে ও শুনছে সব কথা। দেখ, বলে জানলার দিকে আঙুল দেখিয়ে নির্দেশ করলো প্রবীর। জানালার দিকে চেয়ে তৎক্ষণাৎ এক লাফে 2-3 হাত পেছনে ছিটকে সরে এলো ভয়ার্থ রথিন। জানলায় যখন উঁকি দিচ্ছে বিভৎস চেনা সেই কচি মুখটা, ওর মনে হলো গ্রিলের ফাঁক দিয়ে সেই ছায়া মূর্তিটা যেন গোগ্রাসে গিলতে আসছে ওকে। এমন সময় দরজায় কড়া নাড়ানোর আওয়াজে চমকে কেঁপে উঠল রথিন। আতঙ্কে ঘরের এক কোণে ছিটিয়ে বসে রইল সে। তার চোখে তখন টুলের উপর জ্বালিয়ে রাখা মোমবাতির শিখা থেকে ওঠা ধোঁয়াও যেন এক অদ্ভুত ছায়া মূর্তির আকার নিচ্ছে। তোতলানো স্বরে বলতে লাগলো রথিন। প্রবীর, আমাদের অভিশাপ লেগেছে, আমরা কেউ বাঁচবো না। সরে আয় তুই ওই জানলার পাশ থেকে, ও তোকে শেষ করে দেবে। তখন কানে এলো লথিপের উদ্বিগ্ন কণ্ঠস্বর। দরজা খোল রথিন, কিরে ঘরে আছিস? বন্ধুর গলাতে বেশ কিছুটা সাহস আর শক্তি বলপূর্বক সঞ্চয় করে কোনো রকমে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে দরজা খুলল রথিন। বাইরে বেরিয়ে এসে দেহের সমস্ত শক্তি দিয়ে লথিপকে জাপটে ধরে ভয়ে কাঁদতে লাগলো সে। ওর মাথায় বন্ধুসুলভ হাত রেখে লথিপ বলল, জেনেছিস তাহলে খবরটা? কি করে যে কি হয়ে গেল কিছুই বুঝতেই পারছি না। আমি তো ওই কিছুক্ষণ আগে কাজ থেকে ফেরার পথে ওর বাড়িতে গিয়েছিলাম। বাইরে থেকে দেখি লোকে লোকারণ্য, ভেতরে গিয়ে দেখি ওকে শুইয়ে রেখেছে। সাদা কাপড়টা তুলতেই আমার সারা শরীরটা কেঁপে ওঠে। কি বিভৎসভাবে প্রবীরের সারা মুখটাকে কেউ যেন ক্ষতবিক্ষত করেছে। তা তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না। কথাটা শুনে চমকে লথিপকে ছেড়ে
ছিটকে সরে এলো রথিন। তার কানে লথিপের কথাগুলোকে চাপা দিয়ে ধীরে ধীরে পৌঁছাচ্ছে তখন দুটো গলার ফিসফিসানো হাসির শব্দ। সারা শরীর অবশ লাগছে তার। ভয়ে কাঁপতে কাঁপতে তখন সে ধীরে মাথাটা ঘুরিয়ে তাকালো তার ঘরের আধ ভাজানো দরজা পেরিয়ে অন্ধকারাচ্ছন্ন ভেতরের দিকে। সেখানে তখনও খাটের উপর তার দিকে পেছন করে বসে আছে প্রবীর, আর তার উল্টো দিকে বসে আছে সেই ছায়া মূর্তিটি। আড়াআড়িভাবে প্রবীর মুখটা দরজার দিকে ঘোরাতেই মোমবাতির আধো আলোতে রথিন দেখল প্রবীরের চোখ দুটো বিচ্ছিরিভাবে বেরিয়ে এসেছে স্প্রিংয়ের মতো। সেই মৃত চোখে রয়েছে তার বন্ধুর প্রতি পৈশাচিক আহ্বান, আর তার আড়ালে দেখা যাচ্ছে সামনে বসা ছায়া মূর্তিটির মাংসল পিণ্ডাদি সহ রক্তে মাখামাখি মুখমণ্ডল। দুজনের এক নাগাড় পাশবিক হাসির উচ্ছ্বাসের রোলে কেঁপে কেঁপে নিভে গেল টুলের উপরের মোমবাতিটা। তারপর সব মুহূর্তের মধ্যে অন্ধকার এবং স্তব্ধ হয়ে গেল। রথিনের আবার কানে আসছে তখন লথিফের কথা। জানিস প্রবীরের চোখ দুটো কিভাবে যে উপড়েছিল, তুই দেখলে সহ্য করতে পারতিস না। সারা শরীরের এক একটা অংশ তখন অসাড় হয়ে চলেছে রথিনের। আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। লথিফ ডাক্তার ডাকলে তিনি রথিনের হার্ট ফেলে মৃত্যু হয়েছে বলে জানালেন। বন্ধুর নিথর দেহের পাশে বসে থাকা লথিফের কানে পৌঁছালো তখন কিছু প্রতিবেশীর নিচু গলার আলোচনা। অভিশাপ লেগেছে, অভিশাপ। ওই মা বেটির আত্মা আবার জেগে উঠেছে। দেখলে না আগের হপ্তায় কেমন বুবাইকে মেরে ফেলল। বুবাই মানে সারা মুখে বসন্তের দাগওয়ালা ছেলেটা। হ্যাঁ গো, এ পাড়ার বউগুলোর উপর বড্ড কুনজর ছিল তার। কদিন আগে তো মহিনের বউয়ের সাথে বাড়াবাড়ি করেও। কথাগুলোকে পেছনে ফেলে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে বাড়ুজ্যে বাড়ির দিকে তাকিয়ে দেখল লথিফ। ঘুটঘুটে অন্ধকার সারা গায়ে মেখে 3 মহলা বাড়িটা যেন এক দৈত্যাকৃতি নিয়ে গ্রাস করতে চাইছে এবার তাকে। অচেনা মানুষগুলোর মুখ থেকে শোনা অজানা কাহিনীকে তার চোখের সামনের 2 বন্ধুর অলৌকিক মৃত্যু বিশ্বস্ত সূত্রে গেঁথে দিতে লাগলো তার ভয়ার্ত অন্তরে। ভেতরে একটা আতঙ্কের শিহরণ লথিফকে মনে করিয়ে দিতে লাগলো 3 বন্ধুর সাথে কাটানো রঙিন মিশির জলসার পাপ পেত্তাগুলোকে। একটা প্রাণ বাঁচানোর মরিয়া তাগিদ তাকে ইঙ্গিত দিতে লাগলো নিজের ঘরের পথের। কিন্তু পথটা যে ওই বাড়ি ঘেঁষেই। অতঃপর বন্ধুর মৃতদেহকে পেছনে ফেলে সাহসী মনে কয়েক পা বাড়াতে পেছন থেকে ভেসে এলো এক পরিচিত সম্মোহিত ডাক। লথিফ
পিছনে ফিরতেই দেখল রথিন সেই পাঁচিলের উপর বসে ইশারা দিয়ে ডাকছে তাকে। তার পাশে বসে খিলখিলিয়ে হাসছে ছোট্ট একটা ছায়ামূর্তি। আর তার পাশে আরো আরো অনেক ছায়ামূর্তি, ভীষণ তীক্ষ্ণ বন্ধুসুলভ দৃষ্টিতে তারা সবাই চেয়ে আছে ওর দিকে। আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।